সন্তানের সাফল্যে প্রত্যেক অভিভাবকই আনন্দিত হন। এই আনন্দ উপভোগ করেন স্বজন বন্ধু সবাই মিলে। পরীক্ষার ফলাফলের দিন মিষ্টির দোকানে জবে ভিড়, এ দৃশ্য প্রতি বছরের। অতীতে এ সাফল্যে যে নিখাদ আনন্দ ছিল, এখন ঠিক যেন তেমনটি নেই। এখন এ সাফল্যের ঝকঝকে আকার যেন ঢেকে যায় ভর্তি অনিশ্চয়তার কালো মেঘে। যেমন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এ পরীক্ষায় সারা দেশে উত্তীর্ণ হয়েছেন 8,85,070 জন। পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল, কৃষি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব মিলে আসন সংখ্যা রয়েছে 6,48,269টি। অর্থাৎ 2 লাখেরও বেশি শিক্ষার্থী ভর্তি হতে পারছেন না। পাশাপাশি গত বছর যারা ভালো ফল করে ভর্তির সুযোগ পাননি, তারা এবারেও চেষ্টা করবেন। শুধু দর্শক, স্বাগত 24 ঘন্টায়। আমাদের আজকের বিষয় আসন সংখ্যা সীমিত। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আছি আমি জাকারিয়া কাজল। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন 3 জন শ্রদ্ধেয় শিক্ষক। আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার বায়ে আছেন অধ্যাপক ডাক্তার মশ আরিফিন সিদ্দিকী, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত। আছেন অধ্যাপক ওমর রহমান, উনি উপাচার্য, আইইউবি। আপনাকেও স্বাগত। আছেন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, শিক্ষাবিদ ও শিক্ষক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে উনি পড়ান। আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে ঢাকার বাইরের 2 জন অতিথি আছেন। আমার সঙ্গে ঢাকার বাইরে থেকে 2 জন অতিথি শিক্ষক যোগ দেবেন। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোর্শেদ আহমেদ চৌধুরী, উনি প্রিন্সিপাল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ। আছেন অধ্যাপক ডাক্তার ইমরান বিন ইউনুস, উনি সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আপনাদেরও স্বাগত। আমরা আলোচনা শুরু করব। আমি যেমনটি বলছিলাম, আপনারা সবাই জানেন যে ভর্তি পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে এবং ইতোমধ্যেই কোনো বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা হয়েছে। পরিসংখ্যান আমি যেমন দিয়েছি, এরকম আরও অনেক পরিসংখ্যান আছে। আপনারা সবাই সেটা জানেন, আমি সেই পরিসংখ্যানে যাব না। আমি প্রথমে স্যার আপনার কাছে যাব। আমরা যে বিষয়টা বললাম যে আসলে এই অনিশ্চয়তার একটা কালো মেঘ থাকে ভর্তি নিয়ে, আপনার মন্তব্য। না, ধন্যবাদ আপনাকে। সূচনা বক্তব্যে যেটি বললেন আপনি, তো তাতে এটা বোঝা যায় যে আমাদের এসএসসি এবং এইচএসসি পর্যায়ের ছাত্রছাত্রীদের সংখ্যা কিন্তু প্রতি বৎসর বেড়ে চলেছে। এবছর 8 লাখের উপরে ছেলে মেয়ে এইচএসসি বা সমপর্যায়ে পরীক্ষায় পাশ করে এসেছে। আর পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ, অন্যান্য কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন কৃষি বিশ্ববিদ্যালয়, এই সব মিলে যে পরিসংখ্যান আপনার এখানে উপস্থাপিত হয়েছে, প্রায় 6 লক্ষ আসন, 6,48,000, 6.5 লক্ষ আসন আছে। তো এই পরিসংখ্যান নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এই কারণে যে স্বাভাবিকভাবেই এসএসসি পরীক্ষার ফলাফলের পরে একটা বড় সংখ্যক ছাত্রছাত্রী তারা কিন্তু আর এইচএসসি পর্যায়ে বা তার উচ্চ পর্যায়ে আর যাচ্ছে না, তারা স্বাভাবিকভাবে ঝরে যায়, তারা নানা কাজে যুক্ত হয়ে যায়। ঠিক একইভাবে প্রতি বছর আমরা দেখি যে এইচএসসি পাশ করার পরে বহু ছেলে মেয়ে তারা জীবনমুখী কর্মসংস্থানে ঢুকে যাবে, তারা বাবা মায়ের ব্যবসা বাণিজ্যে ঢুকবে, তারা নিজেদের কর্মসংস্থানে সুযোগ নেবে, অনেকে বিদেশে চলে যাবে। তো এইভাবে কিন্তু একটা সংখ্যা আর ঢাকাতে বা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেই না। তারা স্বেচ্ছায় নিজের সিদ্ধান্তে তারা নানামুখী কার্যক্রমে যুক্ত হয়ে যাবে। সমস্যা যেটি হয় সেটি হচ্ছে আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে মেধায় যারা উপরের দিকে অবস্থান করে, তাদের যে বিষয়গুলো প্রত্যাশিত বিষয় থাকে, যেমন একটা সাবজেক্ট বা একটা ডিসিপ্লিন। এটা যখন একটু ইন্টারাপ্ট করি স্যার, এবার জিপিএ 5 পেয়েছে 70,620 এবং স্যার এর পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন আছে 39,880টি, আর সরকারি মেডিকেল কলেজে আছে 2,200 এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোধহয় 1,000 আপনার। তো তার মানে যাদের আপনি মেধাবী বলছেন তারাও কিন্তু সেই জায়গায় আমি আসছিলাম, সেই জন্য আমি পরিসংখ্যানটা দিয়ে দিলাম। সাধারণভাবে যে উদ্বেগের কথা সবাই বলছে, সেটাতে আমি খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ দেখি না। কিন্তু এই যে মেধাবী ছেলেমেয়েরা যে গোল্ডেন 5 বা জিপিএ 5 যারা পেয়েছে, অন্তত বোর্ডের যে আপনার মেধার সূচক, তাতে তো আমরা নিশ্চয়ই বলতে পারি যে এরা মেধাবী ছেলে মেয়ে। এরা এখন যে ডিসিপ্লিনে, যে বিষয়ে লেখাপড়া করতে চাইবে অথবা যে বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করতে চাইবে, সেখানে গিয়ে তাদের যে ভর্তি পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে এবং সেখানে আমাদের যে বাছাই প্রক্রিয়া, তাতে কিন্তু অনেকে বাদ পড়ে যায়। তাতে করে কথার কথা বলি যে একজন
ফিজিক্স পড়তে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে, প্রথমত সে মেধার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো সে সুযোগ পেতে পারে, কিন্তু হয়তো তার প্রত্যাশিত যে বিষয় সেটাতে সে চান্স পাচ্ছে না। আবার এমনও হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সুযোগ পেল না, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ না পাওয়ার কারণে ফিজিক্স বা অন্য কোনো বিষয় যদি সে পড়তে চায় সেটার সুযোগ পেল না, তখন তাকে হয়তো আরেকটা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, আরেকটা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, কোনো না কোনো জায়গায় হয়তো সে তার জায়গা পেয়ে যেতে পারে। কিন্তু তারপরও শেষ পর্যায়ে গিয়ে দেখবেন যে বহু ছেলে মেয়ে থাকবে যারা যে বিষয়ে তাদের লেখাপড়ার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, যারা একটা মোটামুটি যেমন গত বছর লেফট ওভার যদি আমরা বলি, অনেকে অন্য বিশ্ববিদ্যালয়ে পড়েনি, কেউ হয়তো বুয়েটে চান্স পড়বে বলে পড়েনি, কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে বলে, কেউ মেডিকেলে আবার পড়বে বলে এরাও পড়েনি। কিন্তু সুযোগ নেবে এই বছর। জি, স্যার। আমরা অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলতে পারি যে পরপর 2 বছর তারা পরীক্ষার সুযোগ নিতে পারে। তো তারা যখন সুযোগ নেয় তখন আবার নতুন যারা এবার পাশ করে বেরিয়ে এসেছে তাদের সম্ভাবনাও একটু কমে স্যার, যায়। আমি আপনার কাছে যাচ্ছি, একই প্রশ্ন, স্যার বিস্তারিত বললেন। আপনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছেন, আপনি ভর্তি যুদ্ধটা বা ভর্তি নিয়ে যে লড়াইটা কিভাবে দেখছেন? আমার সময় প্রথম না, একটা তো হচ্ছে যে এখন আপনি যেটা বললেন যে এখন এবার বোধহয় 70,000 বোধহয় জিপিএ 5 পেয়েছে, সবাই তো চান্স পাবেন, এটা তো আমরা বুঝতেই পারছি, কারণ আসনই তো নাই। কিন্তু যে মৌলিক ব্যাপারটা থেকে যাচ্ছে যে আমাদের এখন একটা বৈষম্য চলে এসেছে সাপ্লাই আর ডিমান্ডে। চাহিদা যতটা আছে চাহিদার তুলনায় কিন্তু আমাদের সাপ্লাই কিন্তু কম। এই কারণে কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন ঐতিহাসিক প্রেক্ষাপটটা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রটা বেড়ে উঠলো কেন? কারণ 20 বছর আগেও এই বৈষম্যটা ছিল, কিন্তু এত বড় আকারে ছিল না, একটা ছোট আকারে ছিল, যে যতজন পাশ করছে তত সবাইকে কিন্তু মানে অ্যাকোমোডেট করা যাচ্ছিল না। সেই জন্য বেসরকারি খাতটা বেড়ে উঠলো, গড়ে উঠলো। আর এটা এখন 79টা বেসরকারি প্রতিষ্ঠান আছে। মাশরুম গ্রোথ। আর আরও হবে। আমি তো মনে করি যে আমার এস্টিমেটে সামনে 10 বছরে এটা প্রায় দ্বিগুণ হবে। এখন দেখেন, সেক্ষেত্রে মানের ব্যাপারটা চলে আসে, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা নিয়ে আমরা আলোচনা হ্যাঁ, করব। ওটা তো অন্য একটা ব্যাপার। কিন্তু অ্যাক্সেসের ব্যাপারে যদি আমরা চিন্তা করি, এখানে আর কোনো আমি বিকল্প দেখছি না। আমাদের এখন প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতেই হবে, এটা সরকারি খাতেই হোক আর বেসরকারি খাতে। যদিও আমি মনে করি যে বেসরকারি খাতে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অধ্যাপক কায়কোবাদ, আপনি যেভাবে মেডিকেল কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটির একটা গ্রোথ হচ্ছে বেসরকারি খাতে, আপনার সেক্টরে কিন্তু এটা খুবই কম। জি, মানে আমাদের এবার যেমন 70,602 জন জিপিএ 5 পেল, এ সকল ছাত্রদের এবং তাদের অভিভাবকদের কিন্তু প্রত্যাশা বেড়ে গেল যে আমার ছেলেটা, আমার মেয়েটা নিশ্চয়ই যেটা চায় সেটাই পাবে, যে ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো বিভাগে সুযোগ পাবে। কিন্তু এই ঘটনাটা কিন্তু এভাবে হবে না, কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল জানি যে জিপিএ 5 যারা পাচ্ছে, এই 55% থেকে শুরু করে 70% পর্যন্ত তারা ফেল করেছে, তাই না? আমাদের এখানেও মনোযোগী হতে হবে যে আমরা প্রত্যাশাটা বাড়িয়ে দিলাম, আমাদের পরীক্ষার ফলাফল ভালো হলো, গ্রেডিং স্ফীতি হলো, তারপরে তো আবার ধপাস করে নেমে যাবে, কারণ ছাত্রটা তার পছন্দের বিষয়টা পড়তে পারবে না। সুতরাং আমাদের ভাবা উচিত যে আমরা যেভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল ক্রমশই বেশি বেশি সাফল্য হচ্ছে বলে মনে হয়, কিন্তু আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার কাছে এরকম মনে হয় না যে আমাদের শিক্ষার মান, মেধা, আপনার ছাত্রছাত্রীদের মেধার কথা বলছেন, ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে না। আমি একটু যদি চট্টগ্রাম যাই, অধ্যাপক ডক্টর ইমরান বিন ইউনুস, উনি কি আছেন আমাদের সঙ্গে? আমি কি চট্টগ্রামে যেতে পারবো? জি জি, অধ্যাপক ডক্টর ইমরান বিন ইউনুস, আপনি নিশ্চয়ই আমাদের আলোচনাটা শুনছিলেন যে বিপুল সংখ্যক মেধাবী ছাত্র তার কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তি হতে পারবে না। আপনার মন্তব্য এবং আপনার অভিজ্ঞতায় কি বলে? না, আমি এই ব্যাপারে একটু পিছনে যেতে চাই, যেহেতু আমি মেডিকেল এডুকেশন নিয়ে কাজ করছি, এর সাথে জড়িত। এবং আমাদের এখানে যেটা এখন শুরু হয়েছে যে মেডিকেল এড হয়েছে বেশ কয়েক যুগ থেকে, যে মেডিসিন এবং ইঞ্জিনিয়ারিং এগুলো একটা টপ প্রায়োরিটি। কিন্তু এখন আমাদের চিন্তা করতে হবে যে
প্রফেশনাল এডুকেশন যেটা আছে তার কোয়ালিটিটাকে ঠিক করে মেনটেন করতে হবে, মেনটেন করতে হবে। এটা যদি মেনটেন না করা যায় এটা একটা ডিজাস্টার ডেকে আনবে। আপনার বোধহয় প্রতিদিন পেপার দেখে বোঝা যাচ্ছে। আমি কয়েকটা কথা বলতে চাই। শুরুতে আমি যেটা বলতে চাই, আই ওয়ান্ট টু কনভে আমার একটা গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা বলতে চাই। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের 15 ব্যাচের স্টুডেন্ট। আমার কলেজটাই একমাত্র কলেজ যে কলেজের শুরুতে 20শে সেপ্টেম্বর 1957 সনে জাতির পিতা ইনঅগুরেশনে জাতির পিতা উপস্থিত ছিলেন। এই কথাটুকু বলে আমি শুরু করতে চাই যে মেডিকেল এডুকেশনের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হলো দুটো। মেডিকেল একাডেমিয়ার কাজটা হলো সেফ ডক্টর তৈরি করা, এবং তার সাথে হলো মেডিকেল সায়েন্স টু প্রডিউস সায়েন্টিস্ট। এবং এটা একটা থিম থাকতে হবে যে টু প্রডিউস সেফ ডক্টরস অ্যান্ড সায়েন্টিস্ট ফর দ্য নেশন, এবং তার কিছু ইন্ডিকেটর থাকবে। ইন্ডিকেটরটা হলো মেডিকেল একাডেমি, দ্যাট ইজ মেডিকেল এডুকেশনের যে সেফ ডক্টর তৈরি হবে, স্যাটিসফাইড পেশেন্টস। অ্যান্ড সেকেন্ড হলো সায়েন্সের যদি ধরা হয় তাহলে ইন্ডিকেটর হলো রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস। এদিকে আমরা অনেক পিছিয়ে আছি। এই জন্য এটা একটা ঐতিহাসিক ভুল। ঐতিহাসিক ভুলটা হলো এদেশে 1835 সনে কলকাতা মেডিকেল কলেজ দিয়ে শুরু হয়েছিল মডার্ন মেডিকেল এডুকেশনের শুরু। ব্রিটিশরা তখন এটা চালু করেছিল আন্ডার মিনিস্ট্রি অফ ওয়ার, ডিফেন্স অ্যান্ড মিনিস্ট্রি অফ হেলথ। এটার উদ্দেশ্য ছিল টু তাদের প্রশাসনিক এবং তাদের ওয়ার অ্যাফেয়ার্সগুলোতে মেডিকেল সাপোর্ট দেওয়া। আমাদের ব্রিটিশদের উপনিবেশ চলে গেছে, কিন্তু এই মেডিকেল এডুকেশনটা একমাত্র আমাদের দেশেই এখনো মিনিস্ট্রি অফ হেলথ। আমার বোধ হয় আমরা ক্যানভাসটা অনেক বড় করে ফেলছি, একটু স্কুইজ করে আনতে হবে। আসছি একটু এই জিনিসগুলো না বললে বোঝা যাবে না। আমরা পরবর্তীতে বলবো। আমি কথাটা শুনছিলাম মাশরুম গ্রোথ, এবং বলা হচ্ছে হ্যাঁ, তারপরে যেটা বলা হচ্ছে সব ছাত্র সব জায়গা পাবে না। এটাকে একটা মাইন্ডসেট ঠিক করতে হবে। বাইরের মতো ইনোভেটিভ প্রফেশনাল এডুকেশনে কারা যাবে, যারা যাবে কত পার্সেন্ট যাবে, যে চাইলে কি সে পারবে? আপনার কাছে আমাকে একটা বিরতিতে যেতে হবে। আপনার কাছে আমি আবারও আসবো, তবে আমি একটা কথা বলে রাখি। আপনি যেটা বললেন যে ডক্টরস অ্যান্ড মেডিকেল সায়েন্স, আমাদের অভিজ্ঞতা বলে কিন্তু এখন কিন্তু বেসিক সাবজেক্টের টিচার পাওয়া যাচ্ছে না মেডিকেলে। অ্যানাটমি, ফিজিওলজি এগুলো পড়ার চেয়ে মানুষ মানে স্পেশালাইজ সাবজেক্টে বেশি উৎসাহী, কারণ ওখানে প্র্যাকটিসের সুযোগটা বেশি। এই বিষয়টাও মাথায় রাখতে হবে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাদের 24 ঘন্টায়। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আসন সংখ্যা সীমিত। বুঝতেই পারছেন, সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে, সে প্রেক্ষিতে এই আলোচনা। আমি এখন কথা বলবো অধ্যাপক ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী। উনি সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল। ডক্টর মোর্শেদ, আমাকে শুনছেন? ডক্টর মোর্শেদ, শুনতে পাচ্ছেন? আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম, যে ভর্তির যেটা সংকট, আপনি কি বলবেন? আসলে ভর্তির সংকট নিশ্চয়ই আছে, এবং বিশেষ করে আমি আমার মেডিকেল দিকটাই বলি, যেখানে আপনার 70,000 জিপিএ 5 পেয়েছে ইন্টারে এবং এইচএসসিতে আরও বেশি। সেই ক্ষেত্রে আমাদের যে আসন সংখ্যা আছে, আমি বলি সরকারিভাবে সরকারি মেডিকেল কলেজে আপনার 2800-এর মতো, এবং নতুন 6টি মেডিকেল কলেজ হয়েছে, সেখানে আরও 300 ছাত্র জায়গা হবে। বেসরকারি লেভেলে প্রায় 4000 মতো আছে। সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের সিটের সংখ্যা অত্যন্ত সীমিত। কিন্তু যদি আমরা আমাদের সরকার এবং বেসরকারি লেভেলে আমরা যদি কোয়ালিটি মেনটেন করে আরও কিছু সিট বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যার কিছুটা সমাধান হয়। এবং আমরা মনে করি যে আগামী 2021 সালের মধ্যে
আরও 67,000 MBBS চিকিৎসক বাইর করা প্রয়োজন আমাদের রুগী এবং ডাক্তারদের রেশিও ঠিক করার জন্য। অবশ্যই প্রয়োজন তো বটেই, কিন্তু সে মানটার ব্যাপারটাও আশা করি আমরা মাথায় রাখবো। আমি আবার আপনার কাছে আসবো। স্যার, আপনার কাছে আমি এবার জানতে চাচ্ছি, যেটা আমরা তো সবাই স্বীকার করেই নিলাম যে একটা সংকট তো আছে এবং যোগ্যরাই চান্স পাবে, তো দুঃখজনক হলে মেধাবীরা হয়তো তাদের কাঙ্ক্ষিত বিষয়টা পাবে না। আপনার অভিজ্ঞতা কি বলে স্যার, মেধাবীরা যখন কাঙ্ক্ষিত বিষয়টি পায় না তখন কি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন দেখেন? না, সেটা আমরা তো দেখি যে ছেলেমেয়েরা একটা লক্ষ্য নিয়ে যখন লেখাপড়া করে তখন হঠাৎ করে যখন দেখে যে সে ওই কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত বিষয়ে সুযোগ পাচ্ছে না, বা সেই যে বিশ্ববিদ্যালয়ে তার পড়ার ইচ্ছা অনেক দিন ছিল সেটিও সে পাচ্ছে না, একটু হতাশায় ভোগে, সে হতাশায় এসে যায়। সেখানে আমরা সবসময় কাউন্সেলিং করার চেষ্টা করি। যেমন আমার বিশ্ববিদ্যালয়ে আমি দেখি যে ছেলেমেয়ের যে বিষয়ে ইচ্ছা ছিল সেটা সে পায়নি ঠিকই, কিন্তু সে হয়তো সেই অনুষদেরই অন্য একটি বিভাগে সুযোগ পেয়েছে, অথবা হয়তো তাকে অনুষদ পরিবর্তনও করতে হয়েছে। সে বিজ্ঞানের ছাত্র ছিল, সে হয়তো সামাজিক বিজ্ঞানে গেছে, সে বিজ্ঞানের ছাত্র ছিল, সে হয়তো বিজনেস স্টাডিজে গিয়েছে। তো এই ধরনের পরিবর্তনও কিন্তু ছেলে মেয়েদের বেলায় হয়। তো এটা আজকালকার ছেলেমেয়েরা কিন্তু আমাদের বাস্তব যে অবস্থা সেটা সম্পর্কে ভালো খবর রাখে, এবং আমি দেখেছি তারা খুব দ্রুতই সেটার সঙ্গে আবার কোপ করে নেয়। হ্যাঁ, করে নেয়। তো আর আমরাও কাউন্সেলিং করার চেষ্টা করি যে ঠিক আছে, তুমি যেটাতে সুযোগ পেয়েছো সেটাতেই তুমি ভালো করার চেষ্টা করো, এবং এখানে যে কোনো বিষয়ে তুমি যদি ভালো ফলাফল করতে পারো তোমার ক্যারিয়ার তুমি ডেভেলপ করতে পারো। একই বিষয় তো প্রফেসর কায়কোবাদ, আপনার এখানে বিভিন্ন বিভাগগুলো আছে। কেউ স্থাপত্য পড়তে চায়, কেউ হয়তো পূর্ততে পড়তে চায়, কেউ যন্ত্র প্রকৌশলে। সেখানে আপনারা কিভাবে দেখেন ছাত্রদের এটা? হ্যাঁ, এরকমটা আমাদের এখানেও আসছে যে অনেক ছেলেমেয়ে হয়তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কিন্তু সে সুযোগটা পেল না, অন্য আর একটা বিষয়ের সুযোগ পেল। তখন আমাদের একটু চেষ্টা করতে হয় ছেলেকে নিয়ে। প্রফেসর সিদ্দিক যেটা বললেন যে আসলে গুরুত্বপূর্ণ হলো যে বিষয় একজন ছাত্র পাক সেখানে খুব ভালো পড়ালেখা করা, সেটা করলেই কিন্তু তার জীবনটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বোধহয় এই সুযোগটা একটু বেশি, কাঙ্ক্ষিত বিষয় পড়ার। আপনি কি একমত? পুরোপুরি না, কারণ ওখানেও তো একই জিনিস, যারা সবাই পড়তে চাচ্ছে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং। একটা ব্যাপার আমার বলা দরকার যে আমাদের অভিজ্ঞতায় কিন্তু GPA 5-এর সাথে কোরিলেশনটা কিন্তু খুব হাই না। আমরা যেটা দেখছি আমাদের অ্যাডমিশন পরীক্ষায় যারা GPA 5 করছে তারাই যে একদম শীর্ষস্থানীয় পারফরমেন্স করবে এটা কিন্তু আমরা দেখছি না। আমাদের এখন যেটা মনে হচ্ছে যে গত 5 বছরে তো GPA 5-এর সংখ্যা তো অনেক বেড়ে গেছে, কিন্তু ওটার মানে গুণগত মান বোঝাটা এখন কঠিন হয়ে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে যারা GPA 4 পাচ্ছে তারা কিন্তু অ্যাডমিশন টেস্টে GPA 5-এর থেকে ভালো করছে। তো এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে এখন এই যে GPA 5 মানে যে হচ্ছে ওরা GPA 4-এর থেকে বেটার বা ভালো, এটা কিন্তু আর বলা যাচ্ছে না। আগে এক সময় আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন যেমন ফার্স্ট ডিভিশন একটা গুণগত মান সহজে বোঝা যেত, স্টার পেলে সহজে বোঝা যেত। এটা কিন্তু একেবারেই আমি বলবো এটা কিন্তু পাশাপাশি কিন্তু একটা জিনিস, যারা GPA 3-এর কম পাচ্ছে তারা কিন্তু ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছে না, অনার্স ভর্তি পরীক্ষারই সুযোগ পাচ্ছে না। ওই যে মৌলিক সমস্যাটা তো সেখানেই, আপনার প্রতিষ্ঠান বাড়াতে হবে। আপনি মানের কথা আসলেন, সেটা নিয়ে আমরা আরেকটা আলাপ করবো এখনই, কারণ ভর্তি পরীক্ষা এবং ভর্তি পদ্ধতি নিয়ে অনেক কথা আছে। আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আপনি যে প্রশ্নটা তুললেন স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করি যে আমরা যেটা হয় MCQ কি ভর্তি পরীক্ষার যে মেধা যাচাইয়ের যে পদ্ধতি, এটা আপনি কতটুকু যৌক্তিক বা কতটুকু একদম ফুল প্রুফ বলে মনে করেন? আমরা তো মেধা এই 1 ঘন্টা 1.5 ঘন্টার পরীক্ষা একেবারে সম্পূর্ণ মেধা যাচাই করতে পারবো না, এবং পারি না বলেই আমরা কিন্তু পাবলিক পরীক্ষাগুলোর উপরেও আমরা নেই, ওয়েটেজ দিই। SSC-তে সে কী মার্কস পেয়েছে, HSC-তে কী মার্কস পেয়েছে, এটাও কিন্তু তার মেরিট পজিশন যখন আমরা নির্ধারণ করি তখন সেটা যোগ হয়ে এসে আমরা একটা অ্যাপটিটিউড টেস্ট নেই, তার মাঝে MCQ সিস্টেমটাই আমরা প্রেফার করি এই কারণে যে এত বেশি সংখ্যক আমাদের ভর্তি প্রত্যাশী ছেলে মেয়ে থাকে যে MCQ সিস্টেমের বাইরে গিয়ে কোনো সাবজেক্টিভ প্রশ্ন করা, এসে টাইপ প্রশ্ন করা, সেটা করলে আবার সেটাকে মূল্যায়ন করা, আপনার 10 জন MCQটা হঠাৎ করে সাধারণ জ্ঞান ইত্যাদি চলে আসে। MCQতে সাধারণ জ্ঞানও আছে, লিটারেচার আছে, সবই আছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সবই ওখানে থাকে। তো সেটা আমরা যেহেতু আপনার ওই কম্পিউটারে আমরা করতে পারি, মূল্যায়ন করে নেই, সেই কারণে এখানে একটা অবজেক্টিভিটি আমরা মেনটেন করতে পারি। কিন্তু মনে করেন যে এখানে যদি সাবজেক্টিভ প্রশ্ন থাকে, এসে টাইপ প্রশ্ন থাকে, 10 জন
পরীক্ষক যদি সেটা পরীক্ষা করেন, সেখানে মানে এটা কিছুটা কি তাহলে variations আমাদের হবে। মূল্যায়নের সীমাবদ্ধতার কারণে আমরা এসকিউতে যাচ্ছি? মূল্যায়নের প্রফেসর সীমাবদ্ধতা কায়কোবাদ। আছে, আমাদের যে ইয়ে আছে পরীক্ষা নেওয়ার সুবিধা, এই সার্বিক বিষয়ে কিন্তু এমসিকিউ সিস্টেমটাই আমরা প্রেফার আপনি করছি। কি একমত? আমার যেটা মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন সেট, জিআরই এ ধরনের পরীক্ষা মাধ্যমে সারা পৃথিবী থেকে নানা বর্ণের, গোত্রের, ধর্মের সবচেয়ে ভালো ছেলে মেয়েদেরকে কিন্তু আকৃষ্ট করতে পারছে। আমরা আমাদের দেশে পরীক্ষা পদ্ধতি, প্রশ্নপত্র প্রণয়ন এবং মূল্যায়নে যথেষ্ট বিনিয়োগ করছি না। যেমন এসএসসি কিংবা এইচএসসির একটি প্রশ্নপত্র হয়তো 2-4 হাজার টাকায় আমরা করে ফেলছি, কিন্তু ওই প্রশ্নে কিন্তু 15 লক্ষ ছাত্র পরীক্ষা দিবে। তাহলে প্রশ্নপত্রটা কত সুচিন্তিত হতে হবে, কত গবেষণা আমি করতে হবে, আপনার কাছে পরে সেটা আসছি, নেই। আমি বাইরের দুজন যারা কানেক্টেড আছেন তাদের সঙ্গে কথা বলছি। আমি একই প্রশ্ন করব, তবে অধ্যাপক ডক্টর ইমরান বিন ইউনুস এবং ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী তাদের ক্ষেত্রে এই বিভাজনের ব্যাপারটা নেই। আমি প্রথমে ডক্টর ইমরান বিন ইউনুস আপনার কাছে যাচ্ছি। আপনি একটা বিস্তারিত বিশাল ক্যানভাসে, এদিকে বিশাল ক্যানভাসে আলোচনা করছিলেন মেডিকেল এডুকেশনটা নিয়ে। আমরা এবার আপনার কাছে যাচ্ছি, কারণ মেডিকেল এডুকেশনে সাবজেক্ট চয়েসের কোনো ব্যাপার নেই, যেটা ইঞ্জিনিয়ারিং বা পাবলিক ইউনিভার্সিটি আছে। তো মেডিকেল কলেজে আপনি এখন যেটা দেখছি আমরা, একবারে পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা মেডিকেল কলেজে। এটার কতটুকু সুফলদায়ক বলে আপনি মনে করেন, ডক্টর ইমরান বিন ইউনুস? আপনি কেমন অ্যাডমিশন টেস্ট যেটা হচ্ছে ন্যাশন ওয়াইড হতে পারে, কিন্তু দি কোয়েশ্চেন ইজ দ্যাট অ্যাডমিশন টেস্টটা অত্যন্ত ডিফেক্টিভ। আই চ্যালেঞ্জ দিস অ্যাডমিশন টেস্ট ইন 2011 অ্যান্ড সুপ্রিম কোর্ট এটাকে আপেল করেছে যে কোয়েশ্চেন যেগুলো বানানো হয়েছে, কোয়েশ্চেনের ভ্যালিডিটি কোনো টেস্টিং নাই, কোয়েশ্চেনের ডিসক্রিমিনেটরি ইন্ডিকেটর নাই, এবং কোয়েশ্চেন যেগুলো করেছে এখানে অনেকগুলো অবজারভেশন দেওয়া ছিল সুপ্রিম কোর্টের রায়তে, এবং সেটা এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ব্যাপার। কারণ কোয়েশ্চেনটা করছে কারা করছে, একটা ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের কয়জন লোক করেছে, এতে কোনো এক্সপার্ট নাই, কেউ নাই, কিছু হায়ার্ড পারসন দিয়ে, সেটা হলো আমার comment। আপনি যখন আমি যে দায়িত্বে ছিলেন পয়েন্টটা তখন বলতে কি এই চাচ্ছি- বিষয়গুলি তুলেছিলেন, কোনো আপত্তি বা কিছু? হ্যাঁ, আমরা তুলেছি, যেহেতু আমি আগেই বলেছি আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার যে আমরা মেডিকেল এডুকেশন বাংলাদেশে এডুকেশন মিনিস্ট্রি আন্ডারে না, এবং ইট ইজ নট আন্ডার ডাইরেক্ট ইউনিভার্সিটি। যেহেতু একমাত্র মেডিকেল এডুকেশন যেটা টার্সিয়ারি এডুকেশন গ্র্যাজুয়েট লেভেলের, যেটা ডাইরেক্টলি গভর্নমেন্টের কন্ট্রোলে আছে, পাবলিক সার্ভেন্টরা এটা চালায়, কন্ট্রোল বাই পাবলিক সার্ভেন্ট। অ্যান্ড দেয়ারফর আমরা খুব খুশি হতাম যদি এটা যেমন ঢাকা ইউনিভার্সিটির ডাইরেক্ট ফ্যাকাল্টি যদি হতো, একটা ভার্চুয়াল মেডিকেল ফ্যাকাল্টিটা চালায়, বাকি সব গভর্নমেন্ট চালায়। সেটা হলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রশ্নের ব্যাপারে যে কোয়েশ্চেনটা, যে আনসারটা দিয়েছেন, লাইক ইউনাইটেড স্টেটস অ্যান্ড আদার কান্ট্রি যেভাবে জেনারেল কোয়েশ্চেনগুলো করা হয়, এটা বোধহয় চিন্তা করা যেতে পারে। 2 নম্বর, আমরা কখনো এভিডেন্স বেসড অ্যাপ্রোচে আগাই নেই। যে কোনো কোয়েশ্চেন যখন পরীক্ষা হয়, সাথে সাথে কিছু রিসার্চ ওয়ার্ক করার দরকার আছে। কোয়েশ্চেনের 3টা পার্ট থাকবে, একটা হলো ইজি ইন্ডেক্স, একটা হলো ডিফিকাল্ট ইন্ডেক্স, একটা হলো ডিসক্রিমিনেটরি ইন্ডেক্স। আমার মনে হয় এখানে যত ইউনিভার্সিটি আছে, যত এডুকেশন ইনস্টিটিউট আছে, কিংবা যত পাবলিক এক্সামিনেশন আছে, কখনো করা হয় না, এবং আমরা সব এম্পিরিক্যাল কথাবার্তা বলি। উই হ্যাভ ডান লট অফ ওয়ার্কস অন ইট, কিন্তু দেখা গেছে আমরা কখনো কাজের উপর ভিত্তি করে, আমরা ওয়ার্কের উপর ভিত্তি করে এভিডেন্স বেস আগাই না। এখন আমি খুব সুইপিংলি কতগুলো কথা বলবো মেডিকেল এডুকেশনের ব্যাপারে। একটু দ্রুত। নাম্বার 1, মেডিকেল এডুকেশনের সেট আপগুলো টু পার্সোনাল। আমি খুব কুইকলি বলে যাচ্ছি, আমি ডেসক্রাইব করবো না। তারপর একটা পয়েন্ট করবো, ফ্যাসিলিটিস, গভর্নেন্স, কারিকুলাম সম্বন্ধে আমি বলতে চাই, একটা এক্সাম্পল দেই। মেডিকেল কারিকুলামে যতগুলো পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো যদি কমপ্লিট করতে হয়, ইভেন ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় 420 ডেজ লাগবে। সো আমরা যারা কারিকুলাম বানিয়েছি, আমরা ম্যাথমেটিক্সের ধারিনি। তারপরে আমি আসতেছি একটু অপারেশন, স্টুডেন্ট সিলেকশন সম্বন্ধে আমি বললাম। এখানে শুধুমাত্র রিকল মেমোরি দিয়ে, এমসিকিউ দিয়ে পরীক্ষার স্টুডেন্টগুলোকে নেওয়া হচ্ছে, বাট ইট নিডস 3 পার্ট: নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। একটা মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল প্রফেশন ইজ ডিফারেন্ট ওয়ান। এটা খালি শুধুমাত্র রিকল মেমোরির উপর চলবে না, পৃথিবীর সব দেশে এই 3টা জিনিস দেখা হয়: নলেজ, স্কিল, অ্যাটিটিউড। এখানে কোনো সুযোগ নাই, কোনো রেশিও নাই, কোনো বেঞ্চমার্ক নাই। আমি বলতে পারবো বাংলাদেশে একটা মেডিকেল কলেজ নাই যার কোনো বেঞ্চমার্ক আছে।
অধ্যাপক সেই ডক্টর কথাটাই আমি ইমরান, বলতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী আপনার কাছে যাচ্ছি। আপনি কি মনে করেন যে আপনাদের যে সমন্বিত ভর্তি পরীক্ষাটা হচ্ছে, যেটা নিয়ে অধ্যাপক ইমরান বললেন, আপনি কি তার সঙ্গে একমত? অধ্যাপক মোর্শেদ আহমেদ চৌধুরী। আসলে সমন্বিত যে ভর্তি পরীক্ষা, জি জি, আমি আমি ধন্যবাদ আপনাকে। যে সমন্বিত যে ভর্তি পরীক্ষা হচ্ছে, যেটা আমাদের সরকারি, বেসরকারি এবং ডেন্টাল একসাথে আমরা যে পরীক্ষা নিচ্ছি, সেটা আমাদের যেটুকু সময় বিভিন্নভাবে নেওয়া হতো, তাতে অনেক বেশি সময় লাগতো, এক নাম্বার। দ্বিতীয়ত, যে আমাদের এই ভর্তি পরীক্ষার যে স্ট্যান্ডার্ড, সেটা ইকুয়ালাইজেশন করার জন্যই আমরা এই ইউনিফাইড ভর্তি পরীক্ষা নিচ্ছি সবার জন্য, সরকারি, বেসরকারি এবং ডেন্টাল যে বিডিএস কোর্সের জন্য। আমি মনে করি যে এই ভর্তি পরীক্ষা অত্যন্ত যৌক্তিক, এবং ভর্তি পরীক্ষার যে স্ট্যান্ডার্ড এবং ভর্তি পরীক্ষার যে কোয়ালিটি, সেটা ভর্তি পরীক্ষার যে কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড, এগুলা যথেষ্ট পরিমাণ স্ট্যান্ডার্ড আছে এবং বজায় রাখা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, যে আমরা যে আমি নিয়মে যেটা ভর্তি বলতে নিচ্ছি, চাচ্ছি, ডক্টর তাতে মেধাবী ইমরান যে ছাত্ররা- অবজারভেশনগুলি দিয়েছেন সে সম্পর্কে আপনার মতামতকে একটু যদি দ্রুত বলেন। আপনি নিশ্চয়ই শুনেছেন ডক্টর ইমরানের মতামতগুলো। ইমরান সাহেবের কথা অনেকগুলাই ভাষা, যেটা আমি অনেকটাই শুনতে পারি না। কিন্তু আমাদের কারিকুলাম সম্পর্কে যে উনি বলছেন, যে বর্তমানে যে আমাদের কারিকুলাম আছে, সেটা যেভাবে চলছে, সেটা আমাদের দেশের কারিকুলাম তো ঠিকই আছে, দেশের সাথে যৌক্তিক, এবং একই সাথে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে আমরা মিল রেখেই সে কারিকুলামটা আমরা তৈরি করেছি। এবং সেটা ফার্স্ট প্রফেশনাল, উনি যেটা বললেন যে মেডিকেল এডুকেশনটা আমলারা চালায়, মোটামুটি এরকম একটা কথা উনি বলতে চেয়েছেন, যে ইট ইজ নট আন্ডার দ্য এডুকেশন মিনিস্ট্রি অর দ্য ডাইরেক্টলি আন্ডার দ্য ইউনিভার্সিটি। এই প্রসঙ্গে বললেই আমি শেষ করবো আপনার সঙ্গে। না, এই কথাটা পুরোপুরি ঠিক নয়। আমি যেটা বলতে চাচ্ছি, যে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা যেটা নেওয়া হয়, সেটা যদিও মিনিস্ট্রি, সেটা গত কয়েকদিন আগে মিটিংয়ে ছিলাম, সেই মিনিস্ট্রিতে ডেট ঠিক হয় এবং তার যেগুলো নীতিমালা ঠিক হয়, সেখানে কিন্তু আমাদের পার্টিসিপেশন আছে। এবং একই সাথে ডিজি হেলথ, সেখানে সব ডাক্তাররা থাকে, প্রফেসররা থাকে, তাদের পার্টিসিপেশন আছে। তাদের সবার সমন্বিত যে একটা সিদ্ধান্ত, একটা নীতিমালা আসে, সেই নীতিমালা পুরোপুরি মন্ত্রণালয়ের কন্ট্রোল সেখানে নাই। আমি যেটা বিশেষ বুঝলাম করে যে প্রশ্নপত্র আপনি তৈরি একজন হয় বর্তমান এবং অধ্যক্ষ, যে- এই নীতিমালা এবং এই পরীক্ষা পদ্ধতিতে খুব সন্তুষ্ট, এবং একজন সাবেক অধ্যক্ষের এ ব্যাপারে কিছু রিজার্ভেশন আছে। ডক্টর ইমরান এবং ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আমাকে আরেকটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, তারপর আমি স্টুডিওতে এসে আমার স্টুডিওর অতিথিদের সঙ্গে আলাপ করব। দর্শক, আবারও স্বাগত 24 ঘন্টায়। এবার আমি আমার স্টুডিওর অতিথিদের সঙ্গে আলাপ করছি। এতক্ষণ যারা বাইরে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, দুজনই চিকিৎসা শাস্ত্রে। এবার আমি স্যার, আমরা চিকিৎসা থেকে আরম্ভ করে প্রকৌশল সব কিছু নিয়ে আলাপ করার চেষ্টা করেছি। তো আমরা স্টুডিওতে আমাদের চিকিৎসা শাস্ত্রে কেউ নেই বলে আমরা ওনাদের সঙ্গে বাইরে কানেক্ট করেছি। স্যার, যেটা বলতে চাচ্ছিলাম, যে সমন্বিত ভর্তি যেটা মেডিকেল কলেজের বেলায় হচ্ছে, এটা স্যার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সমস্যাটা কি? এবং বলা হচ্ছে যে এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপত্তির কারণে এটা হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপত্তির কারণে হচ্ছে না, সেটা বোধহয় ঠিক না। আমরা মন্ত্রণালয় সভা আহ্বান করেছিলাম, আমাদের শিক্ষামন্ত্রী নিজে সভাপতিত্ব করেছেন, সেই সভায় আমিও ছিলাম। সেটা তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ছিলেন। তো সেখানে যেটা আলাপ আলোচনা হয়েছে, তাতে কিন্তু এটা বলা হয়নি যে ক্লাস্টার সিস্টেম বা এই গুচ্ছভিত্তিক সমন্বিত যে ভর্তি পরীক্ষা, সেটা একেবারে রিজেক্ট করা হলো। কিন্তু এটা নিয়ে আমাদের আরও চিন্তাভাবনার দরকার আছে। কারণ এই একটা জেনারেল ইউনিভার্সিটি, মানে ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, এখানে 90টা একাডেমিক ডিসিপ্লিনে আমরা লেখাপড়ার সুযোগ করেছি। তো 90টি বিভাগ, বিভিন্ন অনুষদের একটার সাথে আর একটার বহু পার্থক্য আছে। তো এই সবগুলো নিয়ে একটা বিশ্ববিদ্যালয় তো আমরা এখন পর্যন্ত একটা পরীক্ষা নিতে পারছি না, আমাদেরকে ইউনিট ভিত্তিক নিতে হচ্ছে। এখানে ইঞ্জিনিয়ারিং এডুকেশন, এগ্রিকালচারাল এডুকেশন, তারপরে আপনার প্রাইভেট, পাবলিক, এই সব মিলে যে বৈচিত্র্যময় একটা
আপনার ইউনিভার্স, এই ইউনিভার্সের সব কিছুকে এক জায়গায় করে পরীক্ষা নেওয়া, এটা একটু জটিল বিষয়। এটা নিয়ে আলাপ আলোচনা করা, চিন্তাভাবনা করা, এটা কিন্তু শুরু হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা আপনার অটোনমাস বডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি হবে না হবে এসব কিছু সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একাডেমিক কাউন্সিল। একাডেমিক কাউন্সিলেরও একটা মতামত লাগবে। তো সেই জায়গায় এসে কিন্তু এটা দাঁড়িয়ে আছে। থমকে আছে। তো অতএব এটা এখনই বলার সময় আসেনি যে আমরা এটাতে যাচ্ছি না, আবার কিন্তু এটাও বলা medical- যাবে না যে এটাতে আমরা এখনই যাচ্ছি। মানে চিকিৎসা ক্ষেত্রে যেটা হচ্ছে সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোর কিন্তু একসঙ্গে না, পরীক্ষা এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনাদের মেডিকেল কলেজগুলোকে নিয়ন্ত্রণ করে একাডেমিক কন্ট্রোল যেটা। তো সেখান থেকে আমরা বলেছি যে পাবলিক প্রাইভেট এখানে কোনো ডিফারেন্সিয়েশন করার দরকার নেই, কারণ চিকিৎসক যিনি বের হবে তিনি কোথা থেকে আসলেন সেটা দেখে রোগী কিন্তু তার কাছে যাবে না, রোগী যাবে একজন চিকিৎসকের কত কাছে। ভালো তো চিকিৎসক। অতএব এখানে কোনো মানের দিক থেকে কোনো ডিফারেন্ট অ্যাপ্রোচ রাখা যাবে না, এবং সেই জন্য একই ভর্তি পরীক্ষা ব্যবহার করে ছেলে মেয়েদেরকে নির্ধারণ করতে হবে। তারপরে তাদের মেরিট পজিশন ওয়াইজ তাদেরকে হয়তো পাবলিক প্রাইভেটে করা যেতে পারে, অথবা তাদের ইচ্ছা মতো একটা ছেলে বা মেয়ে ঠিক করবে সে কোন মেডিকেল কলেজে বাস্তবতা যাবে। হলো একটা ছেলে যদি সরকারি মেডিকেল তবে কলেজে এই পড়ে জি তার যে খরচ হয় বেসরকারিতে গেলে কিন্তু এই খরচ অনেক কম, অনেক অনেক গুণ বেড়ে যায়। অনেক কম। বেসরকারিতে না, অনেক এতে গুণ কোনো বেড়ে যায়। সন্দেহ নাই। তো ঠিক একইভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে খরচ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিশ্চয়ই খরচ অনেক বেশি হবে। তো যাই হোক, খরচের থেকেও বড় কথা যে আমরা যে বাছাই প্রক্রিয়া করছি সেটা কতটা উপযোগী হচ্ছে, সময় উপযোগী হচ্ছে, এবং সেই জন্যই এই সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়টি আমরা এখনও বিবেচনা রেখেছি, চিন্তাভাবনা চলছে, কিন্তু এখন হয়তো সিদ্ধান্ত নেই। তবে এখানে একটা কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হলো একটা সমন্বিত পরীক্ষা দিলে কিন্তু একটা ছেলে বা মেয়ে একবারই পরীক্ষার সুযোগ পাবে, এবং কোনো কারণে যদি সেই পরীক্ষাটা সে খারাপ করে ফেলে, Drop হয় তাহলে তো খারাপ করে ফেলে যদি পরীক্ষাটা, তাহলে কিন্তু সেই বছরের জন্য তার ফেট সিল্ড হয়ে গেল। আর এখন যেভাবে তার সে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয়, তার পছন্দ মতো কয়েকটা বিশ্ববিদ্যালয়ে সে চুজ করে, তারপর সেখানে পরীক্ষা দেয়। কথার কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, কিন্তু সে রাজশাহী বা চট্টগ্রামের পরীক্ষায় হয়তো ভালো করেছে, সুযোগ পেয়েছে। তো অতএব সব সিস্টেমেরই কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ, কিছু সুবিধা, কিছু অসুবিধা আছে। তো এগুলো বিবেচনায় আমাদের রাখতে হবে। প্রফেসর ওমর রহমান, এই সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে যদি একটা ভর্তি পরীক্ষা নেওয়া যায়, আপনার কি আমি মনে হয়? একটু বলি যে আমাদের একটু চিন্তা করা উচিত। আমাদের কিন্তু ভর্তির প্রক্রিয়াটা কিন্তু অতিরিক্ত পরীক্ষা কেন্দ্রিক। আমি যদি নর্থ আমেরিকার কথা যদি চিন্তা করি, ওরা কিন্তু সব ক্ষেত্রের জন্য একই পরীক্ষা, একটা এসএটি অ্যাপটিটিউড টেস্ট নেয় ইংরেজি আর অঙ্কতে। আমরাও কিন্তু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়তে, যদিও প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজেরাই এটা অ্যাডমিনিস্টার করছে, আসলে কিন্তু ওরকম যদি একটা আন্তর্জাতিক মানে, যেটা প্রফেসর কায়কোবাদও বলেন, আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য একটা পরীক্ষা যদি থাকে, যেটাতে যথেষ্ট মানে গবেষণা করে ওটার মাত্রাগুলো ঠিক করা হয়েছে, তখন তো আমি কোনো সমস্যা দেখি না। কারণ এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রে তো অনেক দশক ধরে এটা চলছে। ওরা তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভিন্ন পরীক্ষা নিচ্ছে না, ফিজিক্সের জন্যও ভিন্ন। ওরা ওই সবাইকে ওই ইংরেজি আর অঙ্ক ওটার উপর বেস করে, অবশ্যই ওরা অন্য অনেক কিছু দেখে। আমরা যেমন দেখেন পড়াশোনার বাইরে আমরা কোনো কিছুই দেখি না, ওর কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল কিনা। বিদেশে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকে যথাযথ সবচেয়ে আমি যেমন, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় তো খেলোয়াড় কোটা ইত্যাকার কোটা টোটা আছে। ওটা হিসাবে কিন্তু আপনি যদি সোসাইটাল দেখেন ওয়ার্কও দেখে ওরা। ওরা সোসাইটাল ওয়ার্ক, আপনি কিভাবে এক্সট্রা, ইনফ্যাক্ট মানে সবচেয়ে উচ্চমানের বিশ্ববিদ্যালয়দের কথা যদি আপনি চিন্তা করেন, যেমন হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এখানে আপনি সবচেয়ে মেধাবী হলেও কিন্তু আপনার ঢোকার চান্স কিন্তু খুব কম। আপনি যদি অন্য কিছুতে যদি নিজেকে না জড়ান, হ্যাঁ, সামাজিক অ্যাক্টিভিটিতে যদি না জড়ান, আপনি যদি খেলা, সঙ্গীত, অনেক কিছু ওরা দেখে, আর এটা চিত্রকলা, সর্বাঙ্গিকভাবে ওরা একটা মূল্যায়ন করে, যেটা আমরা একেবারেই করি না। আর এটা হচ্ছে একদম পুরোপুরি আমি মনে করি একটা ঐতিহাসিক কারণে এটা চলে এসছে, যে আমরা এটাকে আমরা মনে করি এটা একটা মেরিট বেস। আপনি বলছেন যে এটা নিয়ে চিন্তা ভাবনার সুযোগ আছে। কিন্তু আমি বলছি পরীক্ষার বাইরে আমাদের কতগুলো শর্ত আমাদেরকে চিন্তা করা উচিত, কতগুলো মানে গুণাবলী আমাদের চিন্তা করা উচিত। শুধু পরীক্ষা কেন্দ্রিক হওয়া উচিত না এটা। প্রফেসর কায়কোবাদ, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু সংখ্যা অনেক, মেডিকেলও অনেক কম, এর চেয়ে আপনার প্রকৌশল ক্ষেত্রে তো আরও কম। তো আপনারা কেন একসঙ্গে নিতে পারছেন না? আমি মনে করি আমাদের একসঙ্গে নেওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রে এমনকি বড় বড় ইউনিভার্সিটি, MIT, বাংলাদেশের ছাত্রদের নিচ্ছে কোনো টেস্ট ছাড়া নিচ্ছে, তাই না? আমাদের এটা পারা উচিত। স্যার যেটা বললেন যে এটা প্রক্রিয়ায় আছে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, এমনকি ভারতে
সেখানে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলাদা টেস্ট নেয় না। IIT র একটা সুতরাং common curriculum আমাদের আছে। একটা পদ্ধতি বের করতে হবে কিভাবে আমরা অন্ততপক্ষে একই ধরনের বিষয়ের জন্য একটা টেস্টের মাধ্যমে নিতে পারি। অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয় পারে, আমাদের না পারার কোনো কারণ নাই। যেটা বললেন স্যার যে আমাদের একাডেমিক কাউন্সিল, কিন্তু এটা আরও উপরের লেভেলে সিদ্ধান্তটা আসলে আসতে হবে, কত উপরে যেতে হবে? স্যারদের পর্যায়ে আর কি বসে সিদ্ধান্ত নেওয়া যে আমরা এটা করব দেশের ছাত্রদের জন্য, অভিভাবকদের জন্য, এবং এটা আসলে খারাপ হবে না, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র করতো না। স্যার, বাকি দুজন যেটা বললেন আর কি, জিআরই, জিম্যাট বা স্যাটের মতো, এটা কি আমরা আমাদের চিন্তা ভাবনার পর্যায়ে আছে কি? না, চিন্তাভাবনার পর্যায়ে তো আছেই। আমরা তো সার্বিকভাবে, এমনকি আমরা নিজেরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এই ভর্তির সময়টা আসে, তখন আমাদের জেনারেল অ্যাডমিশন কমিটি বসি আমরা, এবং আমরা আমাদের নিজেদের সিস্টেমটাকে আবার আপগ্রেড করার চেষ্টা করি, কিছু পরিবর্তন আনি, কিছু সংশোধন করি। তো সেগুলো তো আছেই। তো এগুলো নিশ্চয়ই চিন্তাভাবনার, আজকে 2014 সালে আমরা যেভাবে চিন্তা করছি, 2020 সালে নিশ্চয়ই ডিফারেন্টলি আমরা চিন্তা করব। তো সেই জায়গাটা রেখেই আমি বলছি যে আমাদের আবার নিজের দেশের পরিস্থিতিও চিন্তা করতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 2,61,000 আবেদনপত্র গত বছর আমরা পেয়েছি। পৃথিবীর কয়টা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আবেদনপত্র আসবে? ইভেন হার্ভার্ড, প্রিন্সটনে এটা আসবে না। তো এই পরিস্থিতিটা বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতির কী ধরনের প্রক্রিয়া করে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি, যেটা গায়কোয়াদ সাহেব বললেন, যে আমাদের নিজেদেরই চিন্তা ভাবনা করে বের করতে হবে, একটা ইনস্ট্রুমেন্ট বের করতে হবে, যেটা থেকে হয়তো আমরা মানে এই পুরো ব্যাপারটা আমাদের একটা কিন্তু নিয়ন্ত্রণের ব্যাপার। আমাদের পরিস্থিতি কিন্তু ডিফারেন্ট। একটা ইউনিভার্সিটিতে 2,61,000, এবার এটা আরো বাড়বে বলে মনে মানে হচ্ছে ভর্তির আবেদন জন্য। পরে। তো এই এতগুলো আবেদনপত্রকে প্রসেস করে তারপরে তাদেরকে পরীক্ষার মধ্যে নিয়ে এসে মেধা যাচাই করে, অ্যাপটিটিউড যাচাই করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা, এটা হারকিউলিয়ান টাস্ক, এটা বিশাল কাজ। মানে এই বিশাল কর্মযজ্ঞটাকে যদি আরেকটু সমন্বিত করা সমন্বিত যায়, করা, তাহলে কতটা ছেলে মেয়েদের সুবিধা, আরো ফলাফল আমরা পাবো, সেগুলো সেটা নিশ্চয়ই বোধহয় আমাদের বিবেচনায় রাখতে হবে। আমরা স্যার বিষয়টি নিয়ে আরো আলোচনা করব, কারণ বিষয়টা এত ছোট আলোচনায় শেষ হবে না। দর্শক, আমি আবারও একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা যাচ্ছি একটা বিষয় স্যার, আমরা সবাই জানি যে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার বদলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে সরাসরি ভর্তির বিষয়টা একবার সরকারি পর্যায়ে আলোচিত হয়েছিল, বোধহয় একটা সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু আন্দোলন বা বিভিন্ন কারণে সেটা পিছিয়ে যায় এবং বলা হয় যে পরবর্তীতে করা হবে, কিন্তু সেটা এবারও করা হয়নি। তো একইভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে সরাসরি ভর্তির বিষয়টা আপনি কিভাবে দেখবেন? বিশ্ববিদ্যালয়ে হোক, প্রকৌশল ক্ষেত্রে হোক, এটা স্যার পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই যদি আপনি বলেন না 3 মিনিট। না, আমি মনে করি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাবলিক পরীক্ষাগুলোর ফলাফলের ভিত্তিতে যদি নেওয়া যায়, আমাদের ঝামেলা কিন্তু অনেক কমে যাবে, সেটা ঠিক। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আমরা যেভাবে ভর্তি পরীক্ষাকে আপনার আয়োজন করতে হয়, ভর্তি পরীক্ষা নিতে হয়, সেটা অনেক ঝামেলা কমে যায়। কিন্তু আমাদের অভিজ্ঞতা যেটি হচ্ছে যে জিপিএ 5 পেয়েছে সে এসএসসিতে, জিপিএ 5 পেয়েছে সে এইচএসসিতে, কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া তো দূরের কথা, ভর্তি পরীক্ষায় সে ন্যূনতম পাস মার্ক, যেটা আমাদের 48% মার্কস পেলে পাস মার্ক, সেই পাস মার্ক পেতে অনেকে ব্যর্থ হচ্ছে। আমি ছেলে মেয়েকে দোষ দিই না, তাদের নিশ্চয়ই ভালো মেধা আছে বলেই সে এসএসসি এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে, কিন্তু সেখানে যে ধরনের পরীক্ষায় সে বসেছে, 10 বছর লেখাপড়া করে সে এসএসসি দিয়েছে, 2 বছর লেখাপড়া করে এইচএসসি দিয়েছে, একটা সিলেবাস কেন্দ্রিক দিয়েছে, সেখানে সে নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়েছে, সেখানে সে জিপিএ 5 পেয়েছে। এখানে সে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যে অ্যাপটিটিউড টেস্ট দেয়, সেখানে সিলেবাস কেন্দ্রিক আপনার প্রশ্ন, কিন্তু তার মধ্যেও কিন্তু আপনার পার্থক্য আছে। এসএসসি এইচএসসির প্রশ্নপত্র আর আমার প্রশ্নপত্র এক হবে না কোনোভাবে, আর এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এবং এখানে নেগেটিভ মার্কিং, আপনি যদি ভুল করেন আপনার মার্কস কাটা যাচ্ছে, এসএসসি এইচএসসিতে সেটা হচ্ছে না। তো এই সব মিলে ধরনের কারণে, পার্থক্যের কারণে হয়তো সে সুযোগটা পেল না। তো সেই কারণেই আমি বলছি যে আমাদের পক্ষে এই মুহূর্তেই
এসএসসি এইচএসসি মার্কসের উপরে পুরোপুরি নির্ভর করা হয়তো সম্ভব হবে না, এটি- কিন্তু তাদেরকে সেই পরীক্ষার মার্কসগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার জিপিএ 5 পাক আর 4 পাক, সেটি কিন্তু তার মেরিট পজিশন যখন আমরা নির্ধারণ করছি তখন সেটা যোগ হচ্ছে। বাট অ্যাডমিশনের মানে টেস্টে কোয়ালিফাইটা তো কিন্তু টেস্টে কোয়ালিফাই করতে হবে। Qualify করার পরে ওটা পরে যোগ ওটা হচ্ছে। যোগ হচ্ছে। টেস্টে কোয়ালিফাই না করলে তো যোগ হওয়ার প্রশ্নই নাই। তো এইভাবে আমরা এখন যাচ্ছি। তবে ওই যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে এগুলো নিয়ে চিন্তাভাবনার বহু সুযোগ আছে, চিন্তাভাবনা করতে হবে, এবং কিভাবে সময়ের সাথে সাথে আমাদের ভর্তি প্রক্রিয়াকে আরও আধুনিক করা যায়, সময় উপযোগী করা যায়, ছেলে মেয়েদের জন্য আরও সুবিধা বাড়ানো যায়, সেগুলো আমাদের দেখতে হবে। আপনি কি মনে করেন এই এইচএসসি এবং আমি তো মনে করি যে এই পরীক্ষাগুলোর গুণগত মান মানে ইদানিং এগুলো বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। 30 বছর আগে কিন্তু এটা মানে মোটামুটি স্পষ্ট ছিল যে একটা ছেলে স্টার পেত, আপনি ওর গুণগত মান কিন্তু একদম স্পষ্টভাবে বুঝতে পারতেন। এখন আমি ব্লান্টলি বলতে চাই জিপিএ 5 70,000 ছেলে মেয়ে পেয়েছে। ওদের স্যার যেটা বললেন, আমাদেরও অভিজ্ঞতা যে জিপিএ 5 গ্রেডিংটা তো একটা বিশ্বব্যাপী প্রচলিত ব্যবস্থা মোটামুটি, যে এই গ্রেডিং এর যেটা জিপিএ না কিন্তু এই গ্রেডিংটা এটা তো পরীক্ষার উপরে তো ভিত্তি করা, পরীক্ষার গুণগত মানটা কি আচ্ছা এটা আমি বলছি। আর কিন্তু আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও যদি চিন্তা করেন, ওরা তো একটা অনেকগুলো ক্রাইটেরিয়া ওরা দেখে। একটা হচ্ছে যে আপনার ওদের তো ওরকম ন্যাশনাল পরীক্ষা থাকে না, কিন্তু আপনার এই গ্রেড 12-এ যে পরীক্ষায় আপনার জিপিএ কী ছিল, তারপরে ওরা স্যাটের ব্যাপারটা দেখে, তারপরেও এক্সট্রা কারিকুলারটা দেখে। আমাদের কিন্তু ওই দিকে কিন্তু আমাদের পাশের দেশেও কিন্তু জয়েন্ট পরীক্ষা হয় একটা, জাস্ট আপনি এসএসসি জয়েন্ট পরীক্ষা হয়, তো ওরাও তো দেখছে, ওটাতেও ওয়েটেজ দিচ্ছে, কিন্তু ওরা অন্য কিছু দেখছে। আমি এখনও মনে করি যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমাদের ভর্তিটা অতিরিক্ত পরীক্ষা কেন্দ্রিক। আমরা মনে করি যে পরীক্ষায় ভালো করা মানে হচ্ছে আপনার মেধা আছে, আপনার যোগ্যতা আছে। যোগ্যতার তো অনেক বহুমুখী প্রকাশ আছে। আমি বলবো যে আপনি হার্ভার্ড এমআইটিতে আপনি ঢুকছেন, ওরা কিন্তু শুধু আপনার পরীক্ষার সেটা রেজাল্ট আপনি দেখছে বলেছেন না। যেটা যে আর এটা extra তো curricular। পুরা শুধু এক্সট্রা কারিকুলার অনেক কিছু ওরা দেখছে। তো আমাদের প্রথমত যেটা দরকার, একটা বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক মানের জাতীয় লেভেলে যদি একটা অ্যাপটিটিউড টেস্ট যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের এই সমস্যাটা কিন্তু অনেকটা কিন্তু কেটে যাবে। কেটে যাবে। যেটা করতে সময় কি লাগবে প্রশ্ন যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির বিষয়টি? আমার যেটা মনে হয় যে আমাদের পরীক্ষার ফলাফল, বিশেষ করে পাবলিক পরীক্ষা এইচএসসি, এটার বিশ্বাসযোগ্যতা অনেক কমে গেছে। সুতরাং কোনো বিশ্ববিদ্যালয় এটা রাজি হবে না আর কি। আমাদের এটার মান অনেক ভালো করতে হবে। অনেক ভালো করার জন্য আমি যেটা বললাম যে প্রশ্নপত্র প্রণয়ন, মূল্যায়ন, এগুলোতে অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার। যে 15 লক্ষ ছাত্র যে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, সেটা তো অনেক সুচিন্তিত। সারা বছর গবেষণা করে আমাদের ছেলেমেয়েরা কোন বিষয়ে দুর্বল, কোন কনসেপশন তার ঠিক না, এগুলোকে দেখে করতে হবে, তাই না? আমরা যতদিন ওটা না করতে পারছি ততদিন পর্যন্ত স্যার, আমার হাতে সময় খুব কম, আমি একটা প্রশ্ন সবাইকেই করবো অতি সংক্ষেপে। স্যার, এই যে যারা চান্স পাচ্ছেন, অনার্সও করতে পারছেন, তারা বিএ ডিগ্রি পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষাটার আদৌ মানে উপযোগিতাটা কতটুকু, বা এখন এটার মানে আমি জানি না যে এই পরীক্ষা পাশ করে ছেলেরা কি করবে, এই একটা প্রশ্ন স্যার আপনার কাছে। না, এটা খুব যৌক্তিক প্রশ্ন যে ছেলেমেয়েরা যারা অনার্স সুযোগ পেল না, বা প্রকৌশল, চিকিৎসা, কৃষি, স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে একসঙ্গে করে দিই, যে আপনারা কি এই যে পাশের দেশের জয়েন্ট বা স্যাট এরকম কিছু ভাবছেন কিনা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে? দুটো প্রশ্ন একসঙ্গে। আচ্ছা, সময় খুবই আমার মনে হয় যে আমাদের পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা বাড়ানো প্রয়োজন আছে। পাবলিক ইউনিভার্সিটির বিকল্প কিছু নাই আমাদের মতো দেশে, আর্থসামাজিক অবস্থা বিবেচনা করলে। আর কারিগরি বৃত্তিমূলক শিক্ষার সুযোগও বাড়ানো প্রয়োজন আছে। যারা ইউনিভার্সিটিতে হায়ার এডুকেশনের সুযোগ পেল না, তারা ডিগ্রি করে স্যার, আই ডোন্ট নো, জেনারেল ডিগ্রি করে তো পরবর্তীতে তাদের কোনো ধরনের এইটা থেকে তো কোনো বেনিফিট পাচ্ছে না। তো সেটা একটা সমস্যা। আর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা সেট, জিআরই এই ধরনের পরীক্ষাতে যাবো কি না, সেটা তো চিন্তা ভাবনার বিষয়। তবে আমেরিকাতে যেহেতু ওই কেন্দ্রীয় বোর্ডের মাধ্যমে কোনো স্কুল লিভিং পরীক্ষাগুলো হচ্ছে না, কলেজ বা সেই কারণে আমাদের এই পাবলিক এক্সামিনেশন এবং আপনি যেটা বললেন ভর্তির একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করা, এর মধ্যে একটা সমন্বয় হয়তো প্রয়োজন। স্যার না, আমি তো আগেই বলেছি যে আমি মনে করি যে আমাদের ওইদিকে মানে উন্নত দেশরা যেভাবে ওদের ওটা ঠিক আছে, ডিগ্রি যেটা আমরা নিচ্ছি বিএ পাস, বিএসসি আমি তো পাস, কোনো সমস্যা দেখি না। আমি আপনাকে বলি যে দেখেন, সবাই তো আর বিএ অনার্স করার মতো যোগ্য না, আর ওদের করাও উচিত না। তো আমাদের তো অনেক রকমের কিন্তু সুযোগ দেওয়া উচিত, সুযোগ বাড়ানো, কারিগরি বৃত্তিমূলক, ওটাও এক রকমের সুযোগ। বিএ, যেমন বিএ অনার্স হচ্ছে আপনার একটা ধাপ,
আরেকটা ধাপ হচ্ছে বিএ, মানে এই যে যারা ডিগ্রি কলেজে যাচ্ছে ওদের গুণগত মান কি, আমরা তো জানি যে এটা প্রশ্নবিদ্ধ, তো তারপরেও তো সবাইকে তো অ্যাকোমোডেট করতে হবে, যারা পড়াশোনা করতে চাচ্ছে তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে যেভাবেই হোক। স্যার যেটা বললেন, কারিগরি শিক্ষায় দক্ষ যদি হতো, আমাদের ছেলেমেয়েরা মধ্যপ্রাচ্যে যে যেমন এখন খুব অর্ডিনারি বেতনে চাকরি করে অনেক বিভিন্ন ভালো, দেশে, হ্যাঁ, ভালো। এবং অন্যান্য দেশে অস্ট্রেলিয়াতে অনেকটা ভালো লাভবান চাকরি হতে করতে পারে। পারতো, ভালো আর্ন করতে পারতো। সো আপনি মনে করেন যে এই ডিগ্রি, এই জাতীয় কারিগরি ডিগ্রির শিক্ষার চেয়ে দিকে আমাদের কারিগরি গুরুত্ব শিক্ষার, বাড়াতে হবে এবং ছেলেদের বলতে দুঃখজনকভাবে হবে- যেটা বোধহয় আমাদের এখানে ইনভেস্টমেন্টও কম, আগ্রহ কম। এই আগ্রহটা বোধহয় সৃষ্টি করার একটা ক্ষেত্র আছে। আর যেটা আমার দ্বিতীয় কোশ্চেন ছিল যে জিআর, ওইটা কি? তো আমাদের অবশ্যই এদিকে যাওয়া উচিত। আমাদের একটা সমন্বিত একটা সেটের মতো একটা পরীক্ষা যদি আমরা নিতে পারতাম, সেটা দিয়ে আমরা মানে ছাত্রদেরকে করতে পারতাম আর কি, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের এই যে একটা মনস্তাত্ত্বিক বাধাও আছে যে বিএ পাস না করলে বা অনার্স না পড়লে যেন লেখাপড়া শেষ হলো না, কিন্তু এই যে কারিগরি শিক্ষাকেও সেই স্ট্যাটাস দিয়ে উপরে নিয়ে আসতে হবে, যাতে একটা ছেলে বা মেয়ে এইচএসসির পরে মনে করে যে তার এই কারিগরি ক্ষেত্রটা শিক্ষা কি মানে প্রাতিষ্ঠানিকভাবে একটু দুর্বল নয়? মানে প্রাতিষ্ঠানিকভাবেও দুর্বল। আমাদের মানে সমাজেই এই ধরনের একটা মনস্তত্ত্ব কাজ মধ্যবিত্ত করে, পরিবারে যে ওরা কারিগরি কাজ এটা করা, মানতে এটা এটাকে যেন একটু- ভাঙতে হবে আর কি, হ্যাঁ, এই জিনিসটা মনস্তত্ত্বটাকে ভাঙতে ভাঙতে এই হবে। বৃত্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করলাম, আসন সংখ্যা সীমিত, এটা থেকে বেরিয়ে আসার আরও অনেক উপায় আমাদের আছে। আমরা ধারণা করছি যারা দায়িত্বে আছেন তারা বিষয়টি নিয়ে চিন্তা করবেন। কেবল ডিগ্রির জন্য শিক্ষা না, বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার দিকে আমরা যাব এবং তখন আসন সংখ্যা হবে অসীম। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল 24 ঘন্টা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।